আসসালামু আলাইকুম বন্ধুরা। তো কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। তবে আমি খুব একটা ভালো নেই। কারণ এই এপ্রিল মাসটায় আমার চ্যানেল খুব ভয়াবহ ডাউনফলের মুখোমুখি হয়েছে। জানি না কেন সব ধরনের মুভি বড়, ছোট, অ্যাকশন, থ্রিলার, ফ্যান্টাসি সবকিছুই দিয়ে দেখলাম। কিন্তু কোনোভাবেই YouTube সেগুলো আপনাদের সামনে পাঠাচ্ছেই না। তাহলে ভিউ আসলে হবেই বা কিভাবে? তো সব মুভি দেয়া হয়ে গেলেও এই মাসে আমি কোনো সারভাইভাল থ্রিলার মুভি দেইনি। তো আজকে আপনাদের জন্য ২০২৬ সালে মুক্তি পাওয়া সেরা একটা সারভাইভাল থ্রিলার সিনেমা অ্যাপেক্সের গল্প নিয়ে হাজির হয়েছি। তো গল্প শুরু করার আগে আজ একটু অনুরোধ করব, ভিডিওটা পুরোটা দেখবেন, আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করতে একেবারেই ভুলবেন না। তো আজকের এই গল্পটা হলো রক ক্লাইম্বিং কাপল সাশা আর টমির, যারা কিনা আজকে নরওয়েতে পৌঁছেছে ট্রল ওয়াল নামের একটা খারাপ পাহাড় ক্লাইম্ব করার জন্য। তারা সকল ধরনের সেফটি গিয়ার তাদের সাথে নিয়েছিল, আর তাছাড়াও বিশ্রাম নেবার জন্য তারা একটা হ্যাঙ্গিং টেন্টও নিয়েছে। সেই টেন্ট তারা প্যাক করে নিয়ে দড়ি দিয়ে ঝুলিয়ে নিজের সাথে করে নিয়ে উপরের দিকে উঠতে থাকে। তবে উপরে উঠতে উঠতে এমন একটা খাঁজের কাছে তারা পৌঁছে যায় যে এই খাঁজটা সাশা কখনোই পার হতে পারেনি। সে এর আগেও অনেকবার ট্রাই করেছে, কিন্তু বরাবরের মতোই সে আজকেও ফেল করছে। এই কারণে সে বারবার এখানে ফিরে আসে এই খাঁজটা পার হয়ে পাহাড়টা জয় করার জন্য। আসলে তার মনের মধ্যে জিদ রয়েছিল যে সে এই পাহাড়ের চূড়া জয় করবেই করবে। আর নিজের এই জিদ পূরণের জন্য সে আরও একবার প্রাণপণ চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে এই খাঁজ পেরোতে পারে না। এতবার চেষ্টা করার পরে টমি সাশাকে বলে যে এবার আসলে আমাদের থেমে যাওয়া উচিত, আমরা হয়তো এর উপরে আর যেতে পারবো না। কিন্তু সাশা হার মানার জন্য একেবারেই প্রস্তুত ছিল না। সে টমিকে বলে যে আমরা এখন সোজা পাহাড়ের চূড়ায় গিয়ে থামবো, আমরা এভাবে হার মানতে পারি না। টমি তাকে বলে যে দেখো, পাহাড়ের চূড়া তো আর এখান থেকে কোথাও পালিয়ে যাচ্ছে না, কালকে সকালেও পাহাড়ের চূড়া এখানেই থাকবে। আর তাছাড়াও আজকে আমরা অনেকটা ক্লান্ত হয়ে গেছি, সুতরাং আজকে আমাদের থেমে যাওয়া উচিত। কিন্তু তবুও সাশা নিজের ক্লান্তি আর পরিশ্রমের কথা চিন্তা না করে এই খাঁজটা পার হবার চেষ্টা করে। আসলে এইসব কিছু করে কোনো ফায়দাই হবে না, কারণ তার শরীরের সকল এনার্জি ততক্ষণে শেষ হয়ে গিয়েছিল। আর তাছাড়াও আকাশের দিকে তাকিয়ে তারা বুঝতে পারে যে বড়সড় একটা তুফানও আসতে চলেছে, আর এই তুফানটা তাদের জীবনের জন্য অনেক বড় বিপদ হতে পারে। কিন্তু সাশা বলে যে দেখো, আর মাত্র 1 ঘন্টা লাগবে, আমরা ঠিকই উপরে পৌঁছে যাব, এইসব ক্লান্তিতে আমি হার মানব না। আর নিজের এই পাগলামির কারণে সে তখন ঠান্ডা মাথায় কোনো কিছু চিন্তাও করতে পারে না, তুফানের দিকটাও সে একেবারে এড়িয়ে যায়। আর ঠিক এই কারণে ক্লাইম্বিং এর সময় সে তার সাথে একজন পার্টনারকে নিয়ে যায়, যাতে করে একজন এমন পাগল হয়ে গেলে অন্যজন অন্তত সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা যেন নিতে পারে। তো এখানে টমি সেই সঠিক সিদ্ধান্তটা নিয়ে নেয়, আর ঠিক ওই জায়গাতে টেন্ট খাটিয়ে ফেলে। এরপর টমি সাশাকে বলে যে দেখো, তুমি এত বেশি তাড়াহুড়ো করো না, তুমি তো বোঝোই এখন আমার বয়স হয়ে গেছে, কে জানে আমি আর কতগুলো পাহাড় সুস্থভাবে উঠতে পারবো। তো এখানে টমিকে দেখে কিছুটা হতাশ মনে হয়, কারণ একদিকে তো তুফান নিয়ে তার খুবই চিন্তা হচ্ছিল, আর অন্যদিকে তার কাছে থাকা লাকি কম্পাসটা তাকে যেন ইশারা দিচ্ছিল যে তার ভাগ্য হয়তো এবার আর সহায় হবে না। কিন্তু মাঝ পথে পাহাড়ে ঝুলে থেকে এইসব আজগুবি ব্যাপার নিয়ে চিন্তাভাবনা করা একেবারে ঠিক না, সেটা টমি খুবই ভালোভাবে বুঝে যায়। তো যাই হোক, সেই তুফান ধীরে ধীরে আরও বাড়তে শুরু করে, আর তাদের সমস্যাগুলো আস্তে আস্তে বৃদ্ধি পায়। তো এমন অবস্থায় পাহাড় থেকে নিচে নেমে যাওয়াটাই তাদের কাছে সবচেয়ে সেফ অপশন ছিল। কিন্তু এটা দেখে সাশার এতক্ষণের সকল কষ্ট একেবারে পানিতে চলে যায়। তখন টমি তাকে ভরসা দিয়ে বলে যে দেখো, ঝড় তুফান থেমে গেলেই আমরা আবারও এখানে ফিরে আসবো। তো এরপর তারা তাদের টেন্ট গুটিয়ে নিয়ে দুজন মিলে নিচের দিকে নামতে শুরু করে। প্রচণ্ড ঝড়ো হাওয়া আর বরফের তুফানের মাঝে অন্ধকার তো ছিলই, আর তাছাড়াও এসবের মধ্যে আবার সেখানে তুষার ধসও নেমে আসে, যার কারণে পাহাড় থেকে বড় বড় অনেক তুষারের পাথর নিচে পড়তে শুরু করে। বিপদ বুঝতে পেরে টমি জলদি সাশাকে পাহাড়ের একটা খাঁজের নিচে পাঠিয়ে দেয়, যেখানে সে পাথরের আঘাত থেকে কিছুটা হলেও সেফ থাকতে পারে। কিন্তু টমি নিজে সেই পাথরের আঘাত থেকে আর বাঁচতে পারে না। একটা পাথরের আঘাত সে এমনভাবে নিচে পড়ে যায় যে তার মাথা প্রচণ্ড জোরে পাহাড়ের সঙ্গে ধাক্কা খায়, আর সে বেচারা জ্ঞান হারিয়ে নিচে ঝুলতে থাকে। দড়ির সাহায্যে ঝুলন্ত অবস্থায় সে আদৌ বেঁচে আছে কিনা সেটাও বোঝা যাচ্ছিল না। কিন্তু সে যেই দড়িতে ঝুলেছিল সেই দড়ির এক অংশ সাশার হাতে ছিল, আর দড়ির সাথে এত ভারী একটা ওজন ঝুলে থাকার কারণে সাশার হার্নেসটাও ধীরে ধীরে খুলে যেতে থাকে, যার ফলে সাশার নিজের জীবনও তখন ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যায়। সাশাকে কয়েক সেকেন্ডের মধ্যে একটা সিদ্ধান্ত নিতে হবে যে সে কি টমির সঙ্গে নিচে পড়ে গিয়ে মারা যাবে, নাকি দড়ি ছেড়ে দিয়ে টমিকে ফেলে দিয়ে নিজের জীবন বাঁচিয়ে নেবে। কারণ টমি হয়তো
হয়তো ততক্ষণে মারা গেছে। সাশা অনেক বড় একটা দ্বিধায় পড়ে যায়, কিন্তু তার কাছে এত ভাবার মতো সময় একেবারেই ছিল না। তাই সে দড়িটা ছেড়ে দেয় আর টমি সোজা নিচে পড়ে যায়। ঠিক ওই মুহূর্তে হার্নেসটাও খুলে যায়, কিন্তু সাশা পাহাড়ের সাথে কোনো রকমে নিজেকে আটকে রেখে তার প্রাণ বাঁচিয়ে নেয়। তো এটুকুই ছিল আমাদের মুভির ইন্ট্রো। এরপর গল্প 5 মাস এগিয়ে যায় আর আমরা দেখতে পাই যে অপরাধবোধে ভুগতে থাকা সাশা নিজের দেশ অস্ট্রেলিয়াতে ফিরে গেছে। সে কিছুটা সময় একান্তে কাটাতে চায় যাতে করে তার মন একটু হলেও শান্তি পায় আর সে নিজের জীবনের সামনে এগিয়ে যেতে পারে। সেই দিনের পর থেকে সে পাহাড়ে যাওয়া একেবারে বন্ধ করে দিয়েছে। পাহাড় নিয়ে তার যত পাগলামি ছিল সবকিছু এক মুহূর্তে যেন শেষ হয়ে গিয়েছিল। আর টমির সে লাকি কম্পাসটাও আজও তার কাছেই রয়েছে। তো যাই হোক, এখন সাশা ওয়ান্ডারা ন্যাশনাল পার্কে পৌঁছে যায় আর সেখানকার একজন রেঞ্জার তাকে সাবধান করে দিয়ে বলে যে একা একা এই জঙ্গলে না যাওয়াই ভালো হবে, কারণ এখান থেকে অনেক মানুষ নিখোঁজ হয়ে যায়। আশেপাশে লাগানো মিসিং পোস্টারগুলো দেখে এটা সহজেই বোঝা যাচ্ছিল, কিন্তু সাশাকে সেখানে যেতেই হবে। তাই সেই রেঞ্জার সাশার নাম, ঠিকানা একটা রেজিস্টার খাতায় নোট করে নেয়, যাতে করে সাশাকে যদি কখনো খুঁজে না পাওয়া যায় তাহলে যেন তারা সহজেই সাশাকে খোঁজার অপারেশন চালু করতে পারে। আর তাছাড়াও এটা ছিল এখানকার একটা জরুরি নিয়ম। তো সেখান থেকে বেরিয়ে সাশা একটা গ্যাস স্টেশনে পৌঁছায় আর ওই স্টোর থেকে নিজের দরকারি কিছু জিনিসপত্র কিনে ফেলে। আর ঠিক তখনই সেখানে উপস্থিত দুজন শিকারী তাকে বিরক্ত করতে শুরু করে। তো এই স্টোরে বেন নামের একজন ছেলে এসেছিল যে কিনা জার্কি অর্থাৎ শুকনো মাংস বিক্রি করার চেষ্টা করে। আর সেই ছেলেটা ওই দুই শিকারীকে আটকে দিয়ে বলে যে দেখো, তোমরা ম্যামকে এভাবে বিরক্ত করো না। তখন ওই দুজন শিকারী এখান থেকে বাইরে বেরিয়ে চলে যায়। এরপর বেনকে ধন্যবাদ বলার জন্য সাশা তার কাছ থেকে একটা জার্কির প্যাকেটও কিনে নেয়। আর যখন সে এখান থেকে রওনা দেবে তখন সাশার গাড়ির জিপিএস একেবারে কাজ করছিল না। সে খেয়াল করে যে জিপিএস কাজ না করার কারণে সে ম্যাপও দেখে কিছু বুঝতে পারছিল না। তখন সে বেনের কাছে সাহায্য চায়। সাশা তাকে গ্র্যান্ড আইল ন্যারোস পর্যন্ত যাওয়ার রাস্তা সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন বেন তাকে দুটো রাস্তার কথা বলে দেয়। একটা ছিল সহজ রাস্তা আর একটা বেশ কঠিন, কিন্তু কঠিন রাস্তাটায় প্রাকৃতিক দৃশ্য অনেক বেশি সুন্দর ছিল। তাই সাশা ওই কঠিন রাস্তাটাই বেছে নেয়। ওই রাস্তাটা শুরু হয় ব্ল্যাক ওয়াটার বে থেকে। ক্যাম্পিং করার জন্য সে ওই জায়গাতে পৌঁছে যায়, কিন্তু রাত হতে গ্যাস স্টেশনের সেই শিকারীরাও ওখানে চলে আসে। এবার তাদের সংখ্যা আরও অনেক বেশি ছিল। সাশা খুব ভালো করে বুঝতে পারে যে এরা আবারও তার মাথা খারাপ করে দেবে, তাকে বিরক্ত করবে। তাই সে চুপচাপ নিজের গাড়ির ভেতরে গিয়ে বসে যায় আর গাড়িটা ভেতর থেকে লক করে ফেলে। সাশা এই লোকগুলোর সঙ্গে ফালতু কোনো কথা বলতেও চায় না আর তাদের কোনো কথা কানেও নেয় না। এরপর তারা নিজেদের মতো আড্ডা মাস্তি শেষ করে রাতেই সেখান থেকে ফিরে চলে যায়। তারা উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করলে সেটা সামলানোর জন্য সাশা নিজের কাছে পিপার স্প্রে একেবারে রেডি রাখে। তো এখন তারা চলে যাবার পরে সাশা সেখানে কিছুক্ষণ ঘুমিয়ে নেয়। আর এরপর সকাল হতে একটা কায়াক অর্থাৎ ছোট নৌকা নিয়ে সে সোজা নদীতে নেমে যায়। সারা দিন ধরে সে দারুণ অ্যাডভেঞ্চার করে, কিন্তু সবশেষে যখন সে নদীর তীরের দিকে পৌঁছায় তখন সেই তীরে সে নিখোঁজ হয়ে যাওয়া ওই মানুষগুলোর ছবি আর বেশ কিছু জিনিসপত্র দেখতে পায়। এই জিনিসপত্রগুলো দেখে সাশা অনেক অবাক হয়ে যায়, কারণ এগুলোকে যেন সাজিয়ে রাখা হয়েছিল। তো যাই হোক, এখন সন্ধে হতে সে নদীর তীরে নিজের টেন্ট লাগিয়ে ফেলে আর নিজের ভেজা কাপড় আর ব্যাগটা একটা গাছে ঝুলিয়ে দেয় শুকানোর জন্য। ডিনারের জন্য সে ওই জার্কিটাই খেয়ে নেয়, যেটাকে সে বেনের কাছ থেকে কিনেছিল। এরপর সে আবারও তার টেন্টের ভেতরে ঘুমিয়ে পড়ে, কিন্তু সকালবেলা হঠাৎ করে কিছু একটার আওয়াজ শুনে তার ঘুম ভেঙে যায়। আর যখন সে তার টেন্ট থেকে বাইরে বেরিয়ে আসে সে দেখতে পায় যে তার ব্যাগটা গায়েব হয়ে গেছে। টেন্টের ভেতরেও কিছু সাপ ঢুকে পড়েছে, তবে তার ভাগ্য খুব ভালো ছিল যে সে সঠিক সময়ে বাইরে বেরিয়ে আসতে পেরেছে। তো এখন সাশা কিছুক্ষণ অপেক্ষা করে ওই সাপটা বেরিয়ে যাবার জন্য। এরপর সে নিজের কায়াক নিয়ে আবারও সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আর সামনে নদীর তীরে সে একটা রাস্তা দেখতে পায় যেখানে একটা বোটও দাঁড় করানো ছিল। তার কাছে গিয়ে সে দেখতে পায় যে সেটা আসলে বেনের ক্যাম্প ছিল। তার সঙ্গে দেখা হয়ে সাশা অনেক খুশি হয়ে যায়। আর সাশা তাকে বলে যে আমার ব্যাগটা না চুরি হয়ে গেছে, যেটার মধ্যে আমার ফোন, খাবার এইসব কিছু ছিল। তখন বেন তাকে বলে যে জঙ্গলে বেশ কিছু জন্তু জানোয়ার রয়েছে, ওরাই হয়তো তোমার ব্যাগটা নিয়ে গেছে। এরপর নিজেকে খুবই ভালো মানুষ সাজিয়ে বেন সাশাকে গরম গরম মাছ খাওয়ায়। এরপর তাদের দুজনের মাঝে অনেক সুন্দর গল্প শুরু হয়ে যায়।
সাশা তার জার্কির অনেক প্রশংসা করে আর তাকে জিজ্ঞাসা করে যে তুমি এই জার্কির নাম জেনোস জার্কি কেন রেখেছো। তখন বেন তাকে বলে যে জেনো আসলে আমার মায়ের নাম ছিল, ছোটবেলাতে তিনিই আমাকে অস্ট্রেলিয়াতে নিয়ে এসেছিল, তা না হলে আমি আসলে এখানকার পার্মানেন্ট বাসিন্দা নই। বেন সাশাকে জিজ্ঞাসা করে যে তুমি কতদিন ধরে কায়াকিং করছো। সাশা উত্তর দেয় খুব বেশি দিন হয়নি। তখন বেন বলে যে হ্যাঁ, এমনিতেও তো তোমার পাহাড় খুবই পছন্দ, তাই না? আর এই কথা শুনে সাশা তো অবাক হয়ে যায়, কিন্তু সে বিষয়টা ইগনোর করে, কারণ বেন কিছুক্ষণ ধরেই এমন অদ্ভুত সব মজা করছিল তার সাথে। সাশা বেনকে বলে যে ওই শিকারীরা আমার ক্যাম্পিংয়ের জায়গাতেও পৌঁছে গিয়েছিল জানো। তখন বেন বলে যে হ্যাঁ, কিন্তু তুমি খুব ভালোভাবে তাদেরকে সামলে নিতে পেরেছো। আর ঠিক এখানে তাদের কথোপকথন একদম একটা ক্রিপি মোড়ে চলে যায়। সাশা তার বিষয়গুলো আর ইগনোর করতেই পারে না, কারণ বেন নিজেই সাশাকে বলে যে আমি নিজেই তোমাকে রাস্তা দেখিয়েছি আর আমি নিজেই তোমাকে এই নির্জন রাস্তায় স্টকও করেছি। সাশা তার কথা শুনে বুঝতে পারে যে তাহলে হয়তো ব্যাগটাও বেনই চুরি করেছে, আর সে খুব ভুল একটা জায়গাতে এসে ফেসে গেছে, কারণ এতক্ষণ বেনের কথাবার্তা শুনে তার একেবারেই বেনকে আর সাধারণ স্বাভাবিক মানুষ মনে হচ্ছিল না। কিন্তু সাশাকে তার ব্যাগ চুরির কথা আর মুখে বলতে হয় না, তার মনের কথা একেবারে সত্যি হয়ে যায়, কারণ বেন তখন নিজেই সাশার ব্যাগটা এনে তার সামনে রেখে দেয়, আর ব্যাগের ভেতর থেকে সাশার ব্রেসলেটটা বের করে বেন নিজের হাতে পরে নেয়। সাশা খুব ভালোভাবে বুঝে যায় যে এখান থেকে এখন পালিয়ে যাবার সময় এসে গেছে, কিন্তু ঠিক তখনই বেন ভেতর থেকে একটা ক্রস বনিয়ে আসে আর সাথে একটা স্পিকারও, যেটাতে একটা জোরে গান চালিয়ে দেয়, আর সে বলে যে গানটা শেষ হবার আগে তুমি যত দূর পারো দৌড়ে পালিয়ে যাও, কারণ আমি তোমাকে শিকার করতে চলেছি। ব্যাগে আমি দরকারি জিনিসপত্র দিয়ে দিয়েছি, আর হ্যাঁ, তোমার ফোনটাও আমার কাছেই রয়েছে। সাশার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, তার চোখ দেখে বোঝা যাচ্ছিল যে তার মাথায় এখন কত কিছু চলছে, কিন্তু মুখ দিয়ে সে একটাও শব্দ না করে সে ব্যাগটা তুলে নেয় আর তারপর নিজের কায়াকে বসে সেখান থেকে বেরিয়ে পড়ে। কিন্তু এখন যেহেতু তার শিকার হতে চলেছে, এই কথা ভেবেই তার ভয়ে হাত পা যেন অবশ হয়ে আসে, আর এই ভয় আর তাড়াহুড়োর কারণে একটা ঝর্ণা থেকে নিচে পড়ে গিয়ে সে নিজের কায়াকটাও হারিয়ে ফেলে। তো এখন কোনো রকমে সে ব্যাগটা সাথে নিয়ে নদীর তীর পর্যন্ত পৌঁছে যায়, আর তারপর নিজের ভেজা কাপড়গুলো খুলে সে নদীর পাশে গিয়ে দৌড়াতে শুরু করে। ঠিক তখনই সে একটা ফ্যামিলির আওয়াজ শুনতে পায়, আর সে সাহায্য চাওয়ার জন্য জলদি করে উপরের দিকে ওঠার চেষ্টা করে, কিন্তু উপরে গিয়ে দেখে যে ওই আওয়াজটা বেনের ফোন থেকে আসছিল, যেটাতে একটা ফ্যামিলির ভিডিও চলছিল যারা কিনা এই নদীতে আনন্দ করার জন্য এসেছিল, কিন্তু বেন তাদের সঙ্গেও বন্ধুত্ব জমিয়ে তাদেরকে শিকার করে ফেলেছে। এই ফ্যামিলির মিসিং পোস্টারও আমরা রেঞ্জার স্টেশনে দেখেছিলাম, এরাই ছিল কার্টার ফ্যামিলি। তো এখন ঠিক এই জায়গাতে বেন সাশাকে এক মারাত্মক ফাঁদে ফেলে দেয়, কিন্তু কপাল ভালো থাকার কারণে তীরের আঘাত হওয়া সত্ত্বেও সাশা অল্পের জন্য নিজেকে বাঁচিয়ে নিতে সক্ষম হয়। সে আবারও দৌড়াতে শুরু করে, কিন্তু বেন একেবারে উঁচু একটা জায়গাতে দাঁড়িয়েছিল। সে এক নাগারে তীর চালাতে শুরু করে, আর তার মধ্যে একটা তীর সোজা সাশার থাই অর্থাৎ উড়ুতে গিয়ে লাগে, যার পর সে ঢাল বেয়ে গড়িয়ে গড়িয়ে আবারও নদীতে পড়ে যায়, আর এখন তার মাথাতেও বেশ আঘাত লেগে যায়। কিন্তু নিজের জ্ঞান না হারিয়ে সে নিজের সবটুকু শক্তি দিয়ে নিজেকে পানির ওই স্রোত থেকে বের করে আনে এবং আবারও নদীর তীরে উঠে আসে। বেনের যে ফোনটা তার হাতে আসে সেটাও ততক্ষণে ভেঙে চুরমার হয়ে যায়, তাই সে নিজের ব্যাগ থেকে একটা টি শার্ট বের করে পরে নেয়। এরপর সে একটা এনার্জি বার বের করে খেয়ে নেয়, আর পানি খেয়ে জলদি সেখান থেকে সামনের দিকে এগিয়ে চলে যায়, কারণ সে খুব ভালো করেই জানতো যে বেন তাকে শিকার করার জন্য হয়তো এদিকেই আসছে। সে এভাবে পাথরের ফাটলগুলোর ভেতর দিয়ে দৌড়াতে শুরু করে, আর অবশেষে সামনে সে আর কোনো রাস্তাই দেখতে পায় না। তখন সে ওই পাথরের ফাটল বেয়ে ক্লাইম্ব করে আবার উপরের দিকে পৌঁছে যায়, যেটা অনেক রিস্কি একটা কাজ ছিল, কিন্তু সে এটা করে ফেলে কারণ তার প্রাণ তো বাঁচাতে হবে। এখন সে একটা উঁচু জায়গা পেয়ে যায়, আর দূরবীন দিয়ে চারপাশে খুঁজতে খুঁজতে সে বেনের ক্যাম্পটাকেও স্পট করে ফেলে, যেখানে তার বোটটা দাঁড় করানো ছিল। হ্যাঁ, এই ক্যাম্পটা অনেক দূরে তো ছিল, কিন্তু বেন তার একেবারে কাছাকাছি চলে এসেছিল। এটা সে দূরবীন দিয়ে দেখে ফেলে, আর বেন তাকে দূরবীন ছাড়াই দেখতে পায়। তখন সাশা জলদি করে সেখান থেকে দৌড়ে আবারও ওই পাথরের ফাটলের ভেতরে নেমে একটা খাঁজের নিচে লুকিয়ে পড়ে, যেখানে বেন তাকে আর দেখতে পায় না, তাই সে আবারও ফিরে চলে যায়। তো বেন চলে যাবার সাথে সাথে সাশা বাইরে বেরিয়ে তার ক্যাম্প পর্যন্ত পৌঁছে যায়, আর সে এটা দেখে একেবারে অবাক হয়ে যায় যে বেন ঠিক সেখানে কোনো কাপড় ছাড়াই খুবই আনন্দে গোসল করছে,
যেন তার কোনো তাড়াহুড়ো নেই, কোনো টেনশন নেই। পুরো জঙ্গলটাই যেন তার নিজের ছিল। সাশা চুপচাপ পানির নিচ দিয়ে সাঁতার কাটে আর বোট পর্যন্ত ঠিকই পৌঁছে যায়, কিন্তু বেন মোটেও কোনো অসতর্ক মানুষ ছিল না, বরং এটাই ছিল তার প্ল্যান। সে বোটের একেবারে কাছে একটা ট্র্যাপ অর্থাৎ ফাঁদ লাগিয়ে রেখেছিল, যেটাতে সাশার পা একেবারে আটকে যায়। বেন জলদি তার কাছে এসে তাকে পানি থেকে বাইরের দিকে টানতে শুরু করে, কিন্তু এরই মাঝে সাশা নিজের ব্যাগ থেকে তার পিপার স্প্রে বের করে নেয়। সেটা বেনের মুখে স্প্রে করে দিয়ে সে বেনের ক্রসবোর দিকে এগোতে থাকে, কিন্তু বেন নিজেও জলদি করে পানির ভেতরে নিজের মুখ ধুয়ে নিয়ে সাশাকে আটকে দেয়। সাশা আবারও পিপার স্প্রের বোতলটা হাতে তুলে নেয়, কিন্তু এবার বেনের হাতে তার ক্রসবো চলে এসেছিল, তাই সাশাকে পিপার স্প্রেটা নিচে ফেলে দিতেই হয়। তখন বেন তার পা ফাঁদ থেকে মুক্ত করে দেয়। তখন সাশা তাকে বলে যে তুমি কোনো গেম খেলছো নাকি আমার সাথে? তখন বেন বলে যে না, এটা কোনো গেম নয়, এটা একটা রিচুয়াল, অর্থাৎ একটা প্রথা। এরপর সে সাশার হাত পা বেঁধে ফেলে আর সে বলে যে আমি তো তোমাকে শুরুতেই অপশন দিয়েছিলাম, ইজি ওয়ে নাকি হার্ড ওয়ে। তুমি নিজেই কঠিন রাস্তাটা বেছে নিয়েছিলে তোমার গন্তব্যে পৌঁছানোর জন্য, যার কারণে তুমি আজ এখানে ফেসে গেছো। তুমি যদি ইজি রাস্তাটা বেছে নিতে তাহলে এতক্ষণে তোমার গন্তব্যে তুমি পৌঁছে যেতে, আর আমিও তোমার কিছুই করতাম না। এই যে স্বীকার করার রিচুয়ালটা হচ্ছে, এটা এই কারণেই হচ্ছে যে তুমি নিজের জন্য কঠিন পথটা বেছে নিয়েছো। তো যাই হোক, এখন সারা রাত বৃষ্টির মধ্যে সে সাশাকে বাইরেই বেঁধে রাখে আর তার সঙ্গে কথা বলতে শুরু করে। বেন তাকে বলে যে রিচুয়াল অনেক জরুরি একটা জিনিস, এগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আমরা আসলে কে। তুমি কি জানো, অনেক উপজাতি তো নিজেদের দাঁত নিজেরাই ঘষে ঘষে ধারালো করে ফেলে। জীবনে গ্রো করার জন্য এইসব পেন অর্থাৎ কষ্ট পাওয়াটা খুবই দরকার। তো যাই হোক, এখন পরদিন সকালে বেন সাশাকে বোটে বসিয়ে সেখান থেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, আর সাশার হাত আসলে তখনও বাঁধা ছিল। বেনের কথা যেন আর শেষই হয় না, তাই যাত্রাপথে সে সাশাকে বলে যে তোমার নাম আমি আসলে ওই রেঞ্জার স্টেশনের রেজিস্টার খাতা থেকেই পেয়েছিলাম, আর যখন আমি একটু রিসার্চ করি তখন আমি জানতে পারি যে তোমার পাহাড়ে ওঠার খুবই শখ ছিল, কিন্তু ট্রল ওয়ালে যা কিছু হয়েছিল তারপর সব কিছু শেষ হয়ে যায়। সাশা তাকে বলে যে দেখো, ওটা শুধুমাত্র একটা দুর্ঘটনা ছিল, কিন্তু বেন এই কথাটা মানতে একেবারেই প্রস্তুত ছিল না। সে সাশাকে বলে যে টমি এত অভিজ্ঞ একজন ক্লাইম্বার ছিল, তাহলে সে এমন বাজেভাবে কেমনে মারা গেল? এইসব কথার মধ্যে সাশা নৌকার ভেতরে একটা রড খুঁজে পায়। সে বেনকে মারার সিদ্ধান্ত নেয়, কিন্তু ততক্ষণে বেন এই ব্যাপারটা বুঝতে পারে। সে সাশাকে পানিতে ফেলে দেয় আর পুরো রাস্তা তাকে পানিতেই টানতে টানতে নিয়ে চলে যায়, আর পানিতে ভাসতে ভাসতে সাশার অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। তো যাই হোক, এখন বেন সাশাকে নিয়ে একটা গুহার ভেতরে চলে আসে, যেখানে সাশা দেখতে পায় যে বেন এখানে ওই হারিয়ে যাওয়া কার্টার ফ্যামিলির লাশ ঝুলিয়ে রেখেছে। সে লবণ দিয়ে লাশগুলোকে সংরক্ষণ করে রেখেছিল, কারণ ভবিষ্যতে সে এই মানুষের মাংসগুলো দিয়েই মাংসের জার্কি বানাবে। আসলে মানুষ শিকার করার উদ্দেশ্য শুধু জার্কি বানানো ছিল না, বরং বেন মানুষকে শিকার করত তাদের আত্মা হাতিয়ে নেবার জন্য। আসলে এই জঙ্গলের আদিবাসীরা বলে থাকে যে কোনো মানুষের আত্মা চুরি করতে হলে তাকে আগে মারতে হবে, কিন্তু বেন এতকাল ধরে এত মানুষকে মেরেছে, কিন্তু তবুও সে তার মন মতো কোনো আত্মা খুঁজে পায়নি। তবে আজকে সাশাকে দেখে তার মনে হচ্ছে যে সে তার পছন্দের আত্মাটা আজকে পেতে চলেছে। আসলে বেন সাশাকে টার্গেট করার আগে একটা রিচুয়ালের মাধ্যমে জানতে পেরেছে যে সাশার আত্মাই তার জন্য উত্তম, কারণ সাশা তার জীবনে অনেক উত্থান পতন দেখে ফেলেছিল। আর এই কারণে সাশার সঙ্গে কথাবার্তার শুরুতেই বেন সাশার ব্যাপারে অনেক কিছু বলতে পারছিল, যেগুলো সাশাকে অবাক করে দিচ্ছিল। তো যাই হোক, এখন সে সাশাকে মেরে তার কাঁচা কলিজা খাবে আর মাংস দিয়ে জার্কি বানাবে। তাই সে এখন নিজের নকল দাঁতগুলো খুলে সুচালো দাঁত বের করে সাশাকে দেখায়। আর এখানে আমরা গল্প কিছুটা হলেও বুঝতে পারি যে তা হলো এই জঙ্গলের ভেতরে কোনো আদিবাসী গ্রুপকে অনেক বেশি ফলো করে এই বেন। সে ওই আদিবাসী গ্রুপের দ্বারা অনেক বেশি প্রভাবিত হয়ে গেছে। সে তাদের সকল রিচুয়াল পালন করে, শুধু তাই নয়, সে সবার আগে নিজের মাকেই তার শিকার বানিয়েছিল। বেন মনে করে যে তার মায়ের কলিজা খাবার পর থেকে সে যেন ফিল করত যে তার মায়ের আত্মা তার মধ্যেই বেঁচে আছে, কারণ সে তার মায়ের জার্কি বানানোর প্রতিভা তার মাকে মারার পরেই পেয়েছিল, যার ফলে সে তার মায়ের মাংস দিয়ে প্রথম জার্কি বানায় এবং তার কোম্পানির নামও তার মায়ের নামেই দেয়। এখন সে সাশার কলিজা খেয়ে সাশার ভেতরের সকল শক্তি নিজের ভেতরে করে নিতে চায়, কিন্তু এসব কথা বলতে বলতে বেন সাশার অনেকটাই কাছে চলে আসে, আর সেই সুযোগে সাশা বেনের কানে একটা কামড় দিয়ে দেয়। তারপর সে কোনো রকমে নিজেকে মুক্ত করে ফেলে। তারপর সে বহমান পানিতে ঝাঁপিয়ে পড়ে আর একটা সেফটি দড়ির
দড়ির সঙ্গে নিজেকে বেঁধে ফেলে আর তাকে ধরার জন্য বেন নিজেও পানিতে লাফ দেয়, কিন্তু সেফটি গিয়ার না থাকার কারণে বেন ভাসতে ভাসতে ঝর্ণা থেকে নিচে পড়ে গিয়ে মাথায় এমন আঘাত পায় যে সে জ্ঞান হারিয়ে ফেলে। ততক্ষণে সাশা নিজেও নিচে নেমে পাথর মেরে বেনকে সেখানে শেষ করে দিতে চাচ্ছিল, কিন্তু সে কোনোভাবেই এই কাজটা করতেই পারছিল না। এদিকে ততক্ষণে আবার বেনের জ্ঞান ফিরে আসে, আর সাশার মতো বেন অত ভালো মানুষ নয়, সে সাশাকে মারার জন্য তার উপরে হামলা করে দেয়। এবার সাশা প্রচণ্ড মার খেতে থাকে আর এক পর্যায়ে বেন শ্বাসরোধ করে সাশাকে প্রায় মেরেই ফেলে, কিন্তু শেষ মুহূর্তে সে সাশাকে ছেড়ে দেয়। কিন্তু এবার সাশা আর বেনকে ছাড়ে না, সে পাথর মেরে বেনের পা ভেঙে দেয় আর এবার বেন হাঁটা চলা বা নড়াচড়া কিছুই করতে পারছিল না। তাই সাশাও ইচ্ছে করে বেনকে আর না মেরে প্রচণ্ড ক্লান্ত হয়ে সেখানে শুয়ে পড়ে। আর ততক্ষণে রাত হয়ে যায় আর নিজের সেফটির জন্য বেন একটা ছুরি ধরে থাকে, যেন সাশা রাতের বেলা তাকে মারতে আসলে সে প্রতিরোধ করতে পারে। কিন্তু সাশা আজকে তাকে না মেরে বরং তার নিজের জীবনের গল্প বেনকে শোনাতে থাকে। সে বেনকে জানায় যে নরওয়েতে একটা পাহাড়ে চড়তে গিয়ে সে তার প্রিয়তম হাজব্যান্ডকে হারিয়ে ফেলে, আর সাশা টমির মৃত্যুর জন্য আজ অবধি নিজেকেই দায়ী মনে করে। কারণ একে তো সাশা যখন টমিকে নিচে ফেলে দেয় তখন সে জানতোই না টমি বেঁচে আছে নাকি মারা গেছে, আর দ্বিতীয়ত টমি তো আগে থেকেই বাড়িতে ফিরতেই চাচ্ছিল। শুধুমাত্র সাশার আজগুবি জেদের কারণে সে পাহাড়ে উঠেছিল, আর বিপদের মুখেও সাশাকে সে নিজেই খাজের ভেতরে লুকিয়ে দিয়ে তাকে বাঁচিয়ে দেয়। কিন্তু বেচারা নিজেই ওখানে মৃত্যুকে বরণ করে নেয়, আর এই জন্যই সাশা সবসময় টমির মৃত্যুর জন্য নিজেকে দায়ী মনে করে। তো যাই হোক, এইসব আফসোস করতে করতে রাত কেটে যায়, আর পরদিন সকালে এই জঙ্গল থেকে বের হবার জন্য সাশা বেনকে বলে যে দেখো, এখান থেকে বের হতে হলে আমাদের এই পাথরের পাহাড়টা পার হতে হবে। তুমি চাইলে আমার সঙ্গে যেতে পারো, আর যদি এখানেই মরতে চাও তাহলে আমি অপেক্ষা করব। আশা করি রক্তক্ষরণের কারণে খুব শীঘ্রই তুমি মারা যাবে, তারপর না হয় আমি একা একা পাহাড়ে চড়ব। এদিকে মৃত্যুর কথা শুনে বেন একেবারে ভেজা বিড়াল হয়ে গিয়েছিল। সে বাঁচার জন্য সাশার সঙ্গে পাহাড়ের উপরে উঠতে চায়, তবে সে সাশার দড়ির সঙ্গে নিজেকে বেঁধে রাখতে চায়। আর সে সাশাকে বলে যে দেখ, আমাকে ফেলে দেবার চেষ্টা করিস না, তাহলে কিন্তু টান দিয়ে তোকে সহ নিচে ফেলে দেব। তুই যদি আমাকে বাঁচিয়ে দিস তাহলে আমি কথা দিচ্ছি তোর কোনো ক্ষতি করব না। তো যাই হোক, এইসব কথাবার্তা শেষে তারা ঠিকমতো দড়ি বেঁধে ওই পাহাড়ে উঠতে থাকে। আর বেশ খানিকটা ওঠার পরে সাশা তার হার্নেসটা খুলে বেনকে নিচে ফেলার চেষ্টা করে, কিন্তু বেন এই ব্যাপারটা বুঝতে পারে। সে চিৎকার করে বলে যে দেখ, আমি কিন্তু দড়ি টান দিয়ে তোকে ফেলে দেব। আর এই কথা শুনে সাশা তাকে বলে যে আরে, আমি তো বাস হার্নেসটা রিসেট করছিলাম। তো যাই হোক, এইসব ভুলভাল বুঝিয়ে সাশা পাহাড়ের খুবই কঠিন একটা খাঁজে গিয়ে পৌঁছে যায়। আর এখানেই সে বেনকে উপরে তোলার ব্যাপারে গড়িমসি করতে থাকে। সুযোগ বুঝে সে দড়িটা একটা গাছের সঙ্গে বেঁধে দেয়, আর এক পর্যায়ে সে তার হার্নেসটা খুলে বেনকে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। একে তো বেনের পা ভাঙা ছিল, তার উপরে সে সম্পূর্ণ সাশার দড়ির উপরে নির্ভর ছিল, তাই বেন সেখানেই পড়ে মারা যায়। কিন্তু সাশাকে বাঁচতে হলে এই পাহাড়টা পেরোতে হবে, কিন্তু তার কাছে তো সেফটি দড়ি বা হার্নেস কিছুই ছিল না। কিন্তু তবুও প্রাণ বাঁচানোর আশায় সে খালি হাত পায়ে পাহাড়ে চড়তে থাকে। এই কাজটা করতে গিয়ে সাশা পাহাড়টা থেকে পড়েই যাচ্ছিল, কিন্তু তবুও অনেক কষ্টে সে পাহাড়ে উঠতে পারে। প্রচণ্ড ক্লান্ত সাশা যখন বের হবার রাস্তা খুঁজছিল তখনই কপাল গুনে সে রাস্তার মাঝে একটা গাড়ি দেখতে পায়। সেই গাড়িওয়ালার কাছে সাহায্য চেয়ে সে এ যাত্রায় প্রাণে বেঁচে যায়। সে গাড়ি নিয়ে সোজা সেই রেঞ্জারের কাছে চলে যায় আর তাকে গহীন জঙ্গলের সেই গুহার ব্যাপারে সব কিছু খুলে বলে দেয়, যাতে করে নিখোঁজ ওই লোকগুলোর মৃতদেহ তারা খুঁজে পেতে পারে। এইসব কিছু বলে সে নিজের স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করে, আর অবশেষে সে একটা সি বিচে গিয়ে টমির লাকি কম্পাসটা সমুদ্রে ভাসিয়ে দেয়। সে আসলে পেছনের সকল দুঃসহ স্মৃতিগুলোকে এখন সমুদ্রে ভাসিয়ে দিতে চাচ্ছিল, অর্থাৎ নিজের মন থেকে বের করে দিতে চাচ্ছিল। আর এইসব কিছু করে সে নিজের জীবনে সামনে এগিয়ে যাবার শেষ একটা চেষ্টা করে। তো এই ঘটনার সাথে সাথে আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো গল্পটা কিন্তু খুবই সাদা সিধে আর খুবই সিম্পল ছিল। আসলে নেটফ্লিক্স ইদানিং নিজেদের প্ল্যাটফর্মের জন্য এইসব ছোটোখাটো মুভি অনেক বেশি প্রডিউস করছে, কিন্তু মুভি ছোটোখাটো হলেও, গল্প ছোটোখাটো হলেও মুভির কোয়ালিটি কিন্তু অনেক ভালো। মুভিতে অনেক ভিএফএক্সের কাজ করা হয়েছে, যেগুলো দেখে মুভিকে অনেক বাস্তব মনে হয় আর কি। এই মুভিটা তারই একটা উদাহরণ ছিল, কারণ এই ধরনের মুভিগুলো মানুষ টাকা দিয়ে থিয়েটারে গিয়ে কেউ দেখবে বলে আমার মনে হয় না। তবে হ্যাঁ, মোবাইল স্ক্রিনে কিন্তু একবারের জন্য মুভিটা দেখাই যায়। নেটফ্লিক্স তো ইদানিং এই ধরনের মুভিগুলোতে অনেক বেশি ইনভেস্ট করছে, এটা আমি বুঝতে পারলাম। যাই হোক, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।